হ্যালো এভরিওয়ান। আজকে আমি নিয়ে এসেছি এমন এক অসাধারণ গল্প যা শুরু থেকেই আপনাকে টেনে নিয়ে যাবে রহস্য আর আবেগে ভরা এক ভিন্ন জগতে। আজকের গল্পে রয়েছে রাজনীতি, গোপন মিশন, রুদ্ধশ্বাস অ্যাকশন আর ধীরে ধীরে গড়ে ওঠা এমন এক প্রেম যা শুরু হয় অবিশ্বাস দিয়ে কিন্তু সময়ের সঙ্গে হয়ে ওঠে সবচেয়ে বড় শক্তি। শেষ পর্যন্ত এই যাত্রা তাদের কোথায় নিয়ে যাবে সেটাই জানতে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই এক অন্ধকার রাতে রাজপ্রাসাদে কিছু দুর্বৃত্তরা আক্রমণ করে সেখানকার সম্রাটকে মেরে ফেলে। এর মাধ্যমে সে সময়কার ডাইনাস্টির অবসান ঘটে এবং ওই সাম্রাজ্য কিছু খণ্ড খণ্ড রাজ্যে বিভক্ত হয়ে যায়। এরকমই দুটো রাজ্য ছিল আন এবং ইউ রাজ্য, যাদের মধ্যে সবসময় শত্রুতা লেগে থাকত। রাজা আন ছিল অনেক লোভী, তাই সে তার আশেপাশের প্রতিবেশী রাজ্যের শহরগুলোকে একে একে দখল করে নেওয়া শুরু করে। কিন্তু ইউ রাজ্য ছিল অনেক সমৃদ্ধশালী, তাই তাদেরকে দখল করা আন রাজ্যের মূল উদ্দেশ্য হয়ে পড়ে। তাদের এই শত্রুতায় পরবর্তীতে ভয়াবহ যুদ্ধের রূপ নেয়। এরপরে আমরা দেখতে পাই আমাদের গল্পের প্রধান চরিত্র রুইকে, যে ইউ রাজ্যের একটি জন্মদিনের অনুষ্ঠানে নাচ গান করছিল। তখন হান নামের একজন লোক রুইকে ইশারা করে তার সাথে পরে আলাদাভাবে দেখা করতে বলে। আসলে এই লোকটা রুইকে অনেক পছন্দ হয়েছিল। রুই পরে সুযোগ পেয়েই তার সাথে দেখা করতে যায়, কিন্তু হঠাৎই পাশ থেকে আরেকটা লোক ওর মুখ চেপে ধরে ওর সাথে জোর জবরদস্তি করা শুরু করে। আর ঠিক ওই সময় ওখানে লিংলং নামের আরেকজন ডান্সার চলে আসে। সে ওই দুষ্টু লোকটিকে সুইতে খোঁচা মেরে অজ্ঞান করে ফেলে। এখান থেকে আমরা জানতে পারি রুই এবং লিংলাং দুইজনেই আন রাজ্যের স্পাই। ওদেরকে বলা হয় বাইচু, আর ওরা এখানে এসেছে হান নামের ওই লোকটার কাছ থেকে একটা ম্যাপ নিতে, যা ওদের যুদ্ধে জয়ী হওয়ার জন্য অনেক প্রয়োজন। তাই লিংলং রুইকে বলে, তুমি ওই লোকটাকে তোমার প্রেমে পাগল করে দাও আর তার কাছ থেকে ওই ম্যাপটা হাতিয়ে নিয়ে আসো। এদিকে হান ও রুইকে দেখে ওর সাথে ফ্লার্ট করতে শুরু করে দেয় আর বলে যে অনুষ্ঠানের পর আমি তোমাকে আমার বাসায় নিয়ে যাব আর আমার কনকোবাইন বানাবো। এরপর আবার সেই নাচের অনুষ্ঠান শুরু হয়। ঠিক তখনই সেখানে লিউদাও হল নামে এক গোয়েন্দা সংস্থার প্রধান ঝাউজি তার লোকজন নিয়ে চলে আসে। এই ঝাউজি নামের লোকটা হলো এক চরম দুর্নীতিবাজ লোক। সে ঢোকার পরপরই বলে যে ওখানে ওরা নাচ গানের মাধ্যমে তাদের রাজাকে অভিশপ্ত করছে, তাই অনুষ্ঠান যে আয়োজন করেছে তাকে মেরে ফেলতে হবে। এদিকে অনুষ্ঠানের আয়োজক তো বুঝতে পারে যে ঝাউজি তার জন্মদিনের উপহারগুলোর দিকেই নজর দিয়েছে, তাই সে নিজেকে বাঁচাতে তাকে বলে, আমাকে ক্ষমা করবেন, আমি ভুলবশত এই অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এখানে স্পাই ঢোকার সুযোগ করে দিয়েছি। ওরা আমাকে ফাঁসানোর জন্য আমার উপহারের মধ্যে সন্দেহজনক কিছু রেখে দিতে পারে, তাই আপনি এগুলো নিয়ে যান আর তদন্ত করুন। এটা শুনে তো ঝাউজি মহা খুশি, কিন্তু সে বলে, আচ্ছা এখানে স্পাইদের পাঠানো গিফট তো আছে, কিন্তু স্পাই কোথায়? তখন ওই আয়োজক ডান্সারদের দিকে ইশারা করে বলে, এরাই তো স্পাই। আসলে এই লোকটা নিজেকে বাঁচাতে ওখানে থাকা ডান্সারগুলোকে ফাঁসিয়ে দেয়, আর এরপর ঝাউজিয়ের লোকেরা ডান্সারদেরকে ধরে নিয়ে গিয়ে একে একে সবাইকে মেরে ফেলতে থাকে। কিন্তু ওরা যখনই লিংলংকে মারতে আসে তখন ও নিজেকে বাঁচাতে ফাইট করতে শুরু করে। এই পুরো সময়টাই রুই চুপচাপ ছিল, কিন্তু ও যখনই দেখে যে লিংলং আর তাদের সাথে পেরে উঠছে না, তখন একে একে ওখানকার সবাইকেও মেরে ফেলে। রুই স্পাই হলেও ওকে সবাই খুবই নরম স্বভাবের মনে করত। আর বাইচুদের মূল কাজই তো হলো পুরুষদেরকে নিজের রূপের জালে ফাঁসিয়ে প্রয়োজনীয় গুপ্ত তথ্য বের করে আনা। ওরা সবচেয়ে নিচু শ্রেণীর স্পাই, তাই ওদের ফাইটিং স্কিলও অত ভালো হয় না। কিন্তু রুইয়ের এই দুর্দান্ত ফাইটিং দেখে লিংলং অনেক অবাক হয়ে যায়। সে বুঝতে পারে রুই কোনো সাধারণ বাইচু না, বরং অনেক বড় মাপের ফাইটার। কিন্তু রুই ওকে নিজের আসল পরিচয় জানায় না। ওরা ওখান থেকে বের হয়ে আসার সময় রুই লিংলংকে বলে, তুমি যদি স্পাইদের হাত থেকে মুক্ত হতে চাও তাহলে আমার সাথে আসতে পারো, কারণ ওরা তোমাদেরকে যে বিষ দিয়ে নিয়ন্ত্রণ করে তার অ্যান্টিডোট আমার কাছে আছে। কিন্তু লিংলং তাতে রাজি হয় না, কারণ তার ভালোবাসার মানুষটিও একজন স্পাই আর সে তাকে ছেড়ে চলে আসতে চায় না। তখন রুই বলে, তাহলে তুমি আমাদের প্রধানকে বলে দিও যে আমি মরে গিয়েছি আর কাল সকালে আমার সাথে দেখা করতে এসো, আমি তোমাকে হান ফ্যামিলির সেই গুরুত্বপূর্ণ ম্যাপটা জোগাড় করে দেব। ওদিকে ঝাউজির কাছে খবর আসে যে 5 দিন আগেই ওদের রাজা আন আর্মির কাছে পরাজিত হয়ে গেছে আর তারা তাদের রাজ্যের 3টি শহর হারিয়ে ফেলেছে। তখনই আমরা 5 দিন আগের ঘটনা দেখতে পাই, যেখানে যুদ্ধের ময়দানে একজন জেনারেল বাদে ইউরাজের সব সৈন্যদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। সেই জেনারেল তখন চারদিকে চিৎকার করে বলতে থাকে, কেউ কি জীবিত আছে এখানে? আর ঠিক এমন সময় তার পা ধরে একজন আটকে তাকে বলে আওয়াজ না করতে। এখানে আমরা এই গল্পের নায়ক নিংকে দেখতে পাই। নিং মূলত 1 বছর আগে লিউদা হলের প্রধান ছিল, কিন্তু ঝাউজি ষড়যন্ত্র করে তাকে পদচ্যুত করে আর জেলে পাঠিয়ে দেয়। পরে তাকে মারার জন্য যুদ্ধে যেতে বাধ্য করে। জেনারেল তো নিংকে দেখে অবাক। সে জিজ্ঞেস করে, তুমি কি এতক্ষণ মরার ভান করছিলে? কিন্তু এদিকে তাদের কথার শব্দ শুনে শত্রুপক্ষের সেনারা ওখানে চলে আসে আর তল্লাশি চালানো শুরু করে দেয়। নিং আর জেনারেল তখন মরার মতো অভিনয় করতে থাকে, কিন্তু শত্রু সেনারা খুব তাড়াতাড়ি তা টের পেয়ে যায়। আর তখনই নিং তাদের সাথে ফাইট করতে শুরু করে এবং একে একে সবাইকে মেরে ফেলে। এরপর নিং আক্ষেপের সুরে বলে, আমি ভেবেছিলাম এখান থেকে চুপি চুপি বের হয়ে চলে যাব, কিন্তু কে জানতো আমি এক মুহূর্তের জন্যও শান্তি পাবো না। নিং এ কথা বলে ওখান থেকে চলে যেতে চাইলে জেনারেল তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ? এর উত্তরে নিং বলে, আমি তো সবার কাছে এখন মৃত, তাই আমি চলে গেলেও কারো কোনো কিছু যায় আসবে না।
কিন্তু জেনারেল তো তাকে যেতে দিতে চায় না। সে বলে, আমরা এত সহজে হার মেনে নিতে পারি না, চলো আমরা কিছু সৈন্য একত্র করে আবার তাদেরকে আক্রমণ করি। কিন্তু নিং তাকে বলে, আমি তোমাকে আর কোনো সাহায্য করতে পারবো না। যদিও আমাদেরকে আনরাজ্যের সেনারা মারতে এসেছে, কিন্তু এটা মূলত আমাদের রাজারই নির্বুদ্ধিতার ফল, যার কারণে আজ এতগুলো সৈন্য প্রাণ হারিয়েছে। সে আমাদের প্রতিপক্ষকে দুর্বল মনে করেই যুদ্ধে নেমে পড়েছিল, আর যুদ্ধের ময়দানেও প্রতিনিয়ত সে শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। আপনি যদি এখনও তার প্রতি অনুগত থাকতে চান তাহলে তা আপনার সিদ্ধান্ত, কিন্তু আমি আর এসবের মধ্যে নেই। এই বলেই নিং সেখান থেকে চলে যায়। এরপর আমরা বর্তমানে ফিরে আসি। এখানে রাজার পরাজয়ের খবর শুনে রাজ্যের সব মন্ত্রীরা রাজদরবারে উপস্থিত হয়। রাজদরবারের মন্ত্রীরা ছিল দুই ভাগে বিভক্ত। এর মধ্যে একদল বলতে থাকে যে আমাদের রাজা তো মারা গিয়েছে, সে যুদ্ধে যাওয়ার আগে প্রিন্স দানিয়ানকেই রাজ্য শাসনের ভার দিয়ে যায়, তাই যত তাড়াতাড়ি সম্ভব তারই উচিত এই সিংহাসনে বসা। এদিকে আরেক পক্ষ বলতে থাকে যে সিংহাসনের বিষয়ে কোনো সিদ্ধান্ত এত তাড়াহুড়ো করে নেওয়া ঠিক না, আর আমাদের রাজা যে মারা গেছে তারও তো কোনো নিশ্চিত খবর আমরা পাইনি। তখন তারা প্রিন্সকেই জিজ্ঞেস করে, তাহলে আপনি কি মনে করছেন আমাদের এখন কি করা উচিত? প্রিন্স যখনই কিছু বলতে যাবে তখনই ওই দরবারে এসে হাজির হয় ওই রাজ্যের রানী। সে একজন মন্ত্রীর হাতে চিঠি দিয়ে বলে যে সে খবর পেয়েছে যুদ্ধে হেরে গেলেও তাদের রাজা এখনো জীবিত, সে আন রাজ্যে বন্দী, আর রানী এখন প্রেগনেন্ট। তাকে ডাক্তার নাকি বলেছে যে সে ছেলে সন্তান জন্ম দিবে। এতে করে রানী বোঝাতে চাইলো যে ভবিষ্যতে তার ছেলেই সিংহাসনে বসবে, তাই প্রিন্স যেন সে স্বপ্ন না দেখে। প্রিন্সও তো তার উদ্দেশ্য ভালো মতোই বুঝতে পেরেছে। সে মুখে কিছু না বললেও মনে মনে অনেক অখুশি ছিল। তখনই রাজ্যের প্রাইম মিনিস্টার বলে, আমরা এখনই কি সিংহাসনে বসবে তার সিদ্ধান্ত না নিয়ে বাচ্চা জন্মদান পর্যন্ত অপেক্ষা করি? এরপর বাচ্চা ছেলে নাকি মেয়ে তা দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া যাবে। ততদিন পর্যন্ত প্রিন্স দানিয়ানকেই রাজ্যের দায়ভার দেওয়া হোক। এরপর সবাই রাজদরবার থেকে বেরিয়ে আসে। প্রাসাদের বাইরে ঝাউজি প্রাইম মিনিস্টারের সাথে দেখা করে। তখন মিনিস্টার তাকে জিজ্ঞাসা করে, আমাদের রাজা যে যুদ্ধে হেরে গেল এর খবর আমরা পেলাম না কেন? লিউদাও হলের যে এতগুলো সদস্য তাকে সুরক্ষা দিতে গিয়েছিল তাদের মধ্যে কেউই আমাদেরকে কোনো খবর পাঠায়নি কেন? আমি কি তাহলে ভুল করে ফেলেছি নিংকে সরিয়ে তোমাকে লিউদাও হলের দায়িত্ব দিয়ে? আমি এতদিন অসুস্থ ছিলাম, তাই সেরকম কোনো খবরই রাখতে পারিনি। আমাকে দেখতে হবে তুমি আমার লিউদাও হলের কি অবস্থা করে রেখেছো। এর পরপরই তারা দুইজন লিউদাও হলে যায়, আর এখান থেকে আমরা লিউদাও হল সম্পর্কে বিস্তারিত জানতে পারি। এটি হলো মূলত একটি গোয়েন্দা সংস্থা যা ওই রাজ্যের সেনাবাহিনী থেকে আলাদা। এর 6টি শাখা রয়েছে। প্রথমটি হলো হেভেন পাথ, যার সদস্যরা রাজ্যের সিকিউরিটি হিসেবে কাজ করে। এদেরই এক অংশ রাজার সাথে যুদ্ধে গিয়েছিল। দ্বিতীয়টি হলো হিউম্যান পাথ, যারা রাজ্যের সব কর্মচারীদের নজরদারির মধ্যে রাখে। আর তৃতীয়টি হলো আসুরা পাথ, যা ওই রাজ্যের প্রস্টিটিউশনে কাজ করে। এই 3 শাখাকে একত্রে বলা হয় ভালো পথ। বাকি 3 শাখাকে খারাপ পথ বলা হয়, কারণ ওই 3 শাখার কাজ হলো শত্রুর জন্য জাল বিছানো, স্পাই হিসেবে কাজ করা আর গুপ্ত খুন করা, মানে সব অপকর্ম করা আর কি, যদিও তা রাজ্যের জন্যই করা হয়। এই গুপ্ত খুনের কাজ করতই মূলত হেলপাত, আর তার প্রধান ছিল নিং। কিন্তু নিং এই হেলপাতকে পরিবর্তন করে এমন একটা শাখা বানায় যেখানে রাজ্যের সব গুপ্ত সংবাদ আদান প্রদান আর বিশ্লেষণ করা হতো। লিউদাও হলের আগেকার সব প্রধানকে মূলত এই ভালো পথের সদস্যদের মধ্য থেকেই নির্বাচন করা হতো। ঝাউজিও ছিল তার মধ্যে একজন, তো সে ভেবেছিল আচ্ছা আমাকেই তাহলে প্রধান হিসেবে নির্বাচন করা হবে। কিন্তু তা না করে নিংকে ওই হলের প্রধান বানানো হয়, আর তাই ঝাউজি নিংকে অনেক ঘৃণা করত। আর এই কারণে ক্ষমতায় আসার পর ও নিংয়ের তৈরি করা সব জিনিস নষ্ট করে দেয়। রাজ্যের গুপ্ত খবর লেনদেন করার জন্য যে কবুতরগুলো ছিল সেগুলোকে মেরে ফেলে, আর হেলপাথে তৈরি করা জ্ঞান ভাণ্ডারকেও নষ্ট করে দেয়। আর এরই ফলস্বরূপ তাদের রাজা একের পর এক ভুল সংবাদের পাল্লায় পড়ে শত্রুপক্ষের কাছে হেরে যায়। এসব দেখে তো মিনিস্টার রেগে আগুন। সে ঝাউকে বলে, তুমি যদি আমার আত্মীয় না হতে তাহলে আমি তোমাকে কবেই মেরে ফেলতাম। তুমি যোগ্যই না এত বড় দায়িত্ব নেওয়ার। তোমাকে আমি 7 দিন সময় দিচ্ছি, এর মধ্যে তুমি নিংকে খুঁজে আমার সামনে নিয়ে আসো। ওকে আমি আন রাজ্যে পাঠাবো আমাদের রাজাকে উদ্ধার করার জন্য। আর যদি তুমি ওকে খুঁজে আনতে না পারো আমি তোমাকে মেরে ফেলবো। অপরদিকে আমরা দেখি ঝাউজির অ্যাসিস্ট্যান্ট ওকে খবর দেয় যে যারা সেই যে ডান্সারদেরকে মেরে ফেলার জন্য নিয়ে গেছিল ওরা সবাই মারা গেছে। তখন সে বুঝতে পারে যে ডান্সারদের মধ্যে আসলেই স্পাই লুকিয়েছিল, আর এদের ধরতে পারলেই প্রাইম মিনিস্টারের কাছে সে নিজেকে যোগ্য বলে প্রমাণ করতে পারবে। এর পরের দৃশ্যে দেখানো হয় পরের দিন সকালবেলা রুই লিংলংয়ের জন্য অপেক্ষা করছে, কিন্তু তার আর আসার নাম নেই। তখন রুই অনেক চিন্তায় পড়ে যায় আর তাকে খুঁজতে আনরাজ্যের স্পাইদের আস্তানায় চলে যায়। কিন্তু সেখানে কি একটা রুমের দরজা খুলতেই সে দেখে লিংলংকে মেরে কেউ উপরে ঝুলিয়ে রেখে দিয়েছে। এই দৃশ্য দেখেই রুই সাথে সাথে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎই খেয়াল করে যে সেখানকার সব স্পাইদেরকেই মেরে এক জায়গায় ফেলে রাখা হয়েছে। আর তখনই ওখানে এসে হাজির হয় ঝাউজি, আর তার সাথে ছিল একজন মুখোশ পরা লোক। এই মুখোশ পরা লোকটা আসলে ওই স্পাইদেরই একজন ছিল, কিন্তু টাকার লোভে সে ঝাউজির সাথে হাত মিলিয়ে ওখানকার সবাইকে মেরে ফেলে। ঝাউজির অ্যাসিস্ট্যান্ট তখন তাকে এসে বলে, লিংলং নামের মেয়েটা কোনো কিছুই ফাঁস করতে চাচ্ছিল না, তাই আমি তার সব হাড্ডিগুড্ডি ভেঙে দিয়েছি। কিন্তু তার প্রেমিককে আমরা মারতে পারিনি, কারণ সে ওই মাস্কম্যানের বিশ্বস্ত লোক। এরপর ঝাউর লোকদেরকে আদেশ দেয় জায়গাটা পুড়িয়ে ফেলার জন্য। এই সবকিছু এতক্ষণ রুই আড়াল থেকে শুনছিল। সে তখন একটি তাবের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে।
এরই মধ্যে একজন কর্মচারী খেয়াল করে যে কেউ একজন টাবে লুকিয়ে আছে। সে যখনই রুইকে ধরতে যাবে তখন রুই টাব থেকে বের হয়ে এসে ওই লোকটাকেই মেরে ফেলে। কিন্তু এই মারামারির মধ্যেই ওই লোকটার বিষাক্ত ছুরির আঘাতে রুই আহত হয়ে যায়। কিন্তু যত কষ্টই হোক, রুই সেখান থেকে লিংলংয়ের মরদেহটা তুলে নিয়ে যায় আর ওই জায়গায় ওর কর্মচারীর দেহ রেখে দেয়। রাত হয়ে গেলেই ওই জায়গায় ঝাউজির অ্যাসিস্ট্যান্ট লোকজন নিয়ে আসে সবকিছু চেক করার জন্য। আর কিছুক্ষণের মধ্যে ওরা খেয়াল করে যে একজন মেয়ের দেহ মিসিং আর একজন বাড়তি ছেলের দেহ ওখানে রেখে দেওয়া হয়েছে। তারা তো বুঝে যায় যে স্পাইদের মধ্যে এখনও কেউ বেঁচে আছে, আর তাই তাকে খুঁজতে সবাই ছড়িয়ে পড়ে। এদিকে রুই তার শরীরের বিষ দূর করতে একটি অ্যান্টিডোট খায়, যার কারণে ওর ভিতরের সমস্ত শক্তি 7 দিনের জন্য গায়েব হয়ে যায়। সে একটা ব্যান্ডেজের মধ্যে ঝাউ, ওর অ্যাসিস্ট্যান্ট আর ওই মাস্কম্যানের নাম লিখে রাখে। এরপর পরই রুই শহর ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ঝাওয়ের অ্যাসিস্ট্যান্টও তাকে এখনও খুঁজছিল। তাই সে নিজেকে বাঁচাতে একটা বাসায় ঢুকে পড়ে, আর সেটা ছিল নিংয়ের বাসা। সেখানেও একটা কফিনের ভিতর ঢুকে যায় আর চুপ করে শুয়ে থাকে যেন কেউ ওকে ধরতে না পারে। ওদিকে ঝাউজি আবার তার লোকদের নিয়ে নিংকে খুঁজতে বের হয় আর ওই একই বাসায় এসে পৌঁছায়। তারা বাসার ভিতর ঢুকতে যাবে, ঠিক তখনই ছাদ থেকে একটা ছেলে নেমে আসে আর তাদের দিকে বৃষ্টির মতো অস্ত্র ছুটতে থাকে। এই ছেলেটির নাম হলো লিউ, আর সেও একসময় লিউদাও হলের সদস্য ছিল। সে ঝাউজিকে দেখে থেমে যায় আর জিজ্ঞেস করে, আপনি মাঝরাতে ঘুরঘুর করছেন কেন? আপনি তো কোনো সারা শব্দও করেননি। আমি আরেকটু হলেই আপনাকে বোম মেরে উড়িয়ে দিতাম। কিন্তু ঝাউজি তার কোনো কথায় পাত্তা না দিয়ে তার লোকদেরকে বাসার ভিতরে ঢুকে তল্লাশি চালাতে বলে। লিউ ওদেরকে আটকানোর চেষ্টা করলেও কোনো লাভ হয় না। ওরা সবাই বাসার ওই জায়গাতে চলে আসে যেখানে রুই লুকিয়েছিল। কিন্তু লিউ জানতো না যে ওখানে একটা মেয়ে লুকিয়ে আছে। ওই কফিনটা রাখা হয়েছিল নিংয়ের জন্য, কারণ লিউ ভেবেছিল নিং যুদ্ধে মারা গেছে। ঝোজি যখনই কফিনের ঢাকনাটা উঠাতে যাবে তখন লিউ তাকে বলে, আপনি কি মানুষ নাকি অন্য কিছু? আপনি জোর করে আমাদের বসকে যুদ্ধে পাঠিয়েছেন আর সেখানে গিয়ে আমাদের বস মারা গেছে, আর এখন আপনি তার আত্মাকেও শান্তি দিচ্ছেন না। কিন্তু ঝাউ তো তার কোনো কথাতেই কান দেয় না। সে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, নিং, আমি জানি তুমি বেঁচে আছো। তুমি যদি এখনই বের হয়ে না আসো তাহলে আমি তোমার বাসা পুড়িয়ে দেব আর লিউকেও মেরে ফেলবো। এই কথা শোনার পর সেখানে এসে হাজির হয় নিং। ওকে দেখে তো লিউ অনেক ইমোশনাল হয়ে যায়। আর লিউদা হলের সদস্যরাও অনেক খুশি, কারণ নিং তাদের অনেক পছন্দের বস ছিল। ঝাউ ওদেরকে বলে নিংকে বন্দি করে নিতে, কিন্তু কেউই তার কথা শোনে না। তখন ও রেগে গিয়ে বলে, আমার কথা যে অমান্য করবে তাকে মেরে ফেলা হবে। ঝাউজি এর হুমকি শুনে সবাই নিংকে ধরতে আসে, কিন্তু নিং চোখের পলকে সবাইকে মেরে ঝাউজির মুখোমুখি এসে যায় আর ওকেই আটকে ফেলে। ঝাউ তখন নিংকে বলে, তুমি কি হেভেন পাথের ওই 16 জন সদস্যদের ব্যাপারে জানতে চাও যাদেরকে তুমি এক সময় নিজের ভাই মনে করতে? তাহলে আমার সাথে তোমাকে ভিতরে আসতে হবে। নিং তখন ওকে ছেড়ে দেয় আর তারা ভিতরে গিয়ে বসে। নিং কথা বলতে শুরু করলে ঝাউজি নিংয়ের মুখে ওয়াইন ছুঁড়ে মারে আর বলে, আমি তোমাকে তোমার জায়গা দেখিয়ে দিতে চাই। এখন আমিই লিউদাও হলের প্রধান, তুমি কিছুই না। তুমি মার্শাল আর্ট জানো দেখে নিজেকে বড় মাপের কিছু মনে করে বসো না। তুমি যদি আমার কোনো ক্ষতি করতে চাও তাহলে আমার আঙ্কেল প্রাইম মিনিস্টার তোমাকে ছাড়বেই না। এসব শুনে নিং মুচকি হেসে বলে, আমার এসবে কিছুই যায় আসে না। আমি শুধু জানতে চাই আমার ভাইয়েরা কোথায়। তখন ঝাউজি তাকে জানায় যে তাদেরকে রাজার সাথে যুদ্ধে পাঠানো হয়েছিল। তাদের মধ্যে অর্ধেকই মারা গেছে আর বাকি অর্ধেক রাজার সাথে এখন আনরাজ্যে বন্দী। নিং যদি তাদের বাঁচাতে চায় তাহলে তাকে আনরাজ্যে গিয়ে রাজাকে উদ্ধার করে আনতে হবে। এসব কথা শুনে নিং বলে, আমার আনরাজ্যে যাওয়ার কোনো ইচ্ছা নেই। আমি তো আর এখন তাদের বস না। আমি শুধু তাদের কথা জিজ্ঞাসা করেছি কারণ আমি একসময় তাদেরকে নিজের ভাই মনে করতাম। এসব কথা শুনে ঝাউ রেগে গিয়ে নিংয়ের ঘরে থাকা মেমোরিয়াল ট্যাবলেটে লাথি মেরে দেয়। ওই মেমোরিয়াল ট্যাবলেটটা লিউদাও হলের আগেকার সব প্রধানদের স্মরণে বানানো হয়েছিল। তাদেরকে অসম্মান করায় নিং অনেক রেগে যায় আর তার হাতে থাকা চামচ দিয়ে ঝাউয়ের গলায় আঘাত করে তাকেই মেরে ফেলে। এরপর নিং সবার উদ্দেশ্যে বলে, ঝাউজি বাইরের মানুষের সাথে হাত মিলিয়ে আমাকে মিথ্যা অপবাদে বারবার ফাঁসিয়েছে, এমনকি আমাকে মেরে ফেলার জন্য জোর করে যুদ্ধেও পাঠিয়েছে। আর আজ সে নিজের সুপিরিয়রকে অসম্মান করে তার মেমোরিয়াল ট্যাবলেটে লাথি মারল। এজন্য কি তার মৃত্যুদণ্ড প্রাপ্য নয়? আমি তাকে লিউদাও হলের নিয়ম অনুযায়ী উপযুক্ত শাস্তি দিয়েছি। এতে কি কারো আপত্তি আছে? তখন সবাই একসাথে বলে ওঠে, না বস, আপনি ঠিক কাজ করেছেন। আপনি প্লিজ আমাদের সাথে ফিরে চলুন। আপনাকে ছাড়া লিউদাও হল আর আগের মতো নেই। কিন্তু নিং যেতে রাজি হয় না। সে সবাইকে ফেরত চলে যেতে বলে আর তার সম্পর্কে কোনো কথা বলতে মানা করে, কারণ সে ওই রাজ্যের চক্রান্ত থেকে দূরে গিয়ে শান্তিতে নিজের বাকি জীবনটা কাটাতে চায়। এরপর লিউদাও হলের সদস্যরা কি আর করবে, তারা ওখান থেকে চলে যায় আর গল্প বানায় যে ঝাউজি স্পাইকে খুঁজতে শহরের বাইরে গেছে আর সে কবে আসবে তার কোনোই ঠিক নেই। সে যে মারা গেছে সেটা ওরা কাউকে জানায় না। আর এদিকে আমরা দেখতে পারি নিং এসবের মধ্যে ঠিকই টের পেয়েছে যে ওর বাসায় কেউ একজন কফিনের মধ্যে লুকিয়ে আছে। সে লুকে দরজা বন্ধ করে আসতে বলে আর সাথে সাথে কফিনের মধ্যে একটা বাড়ি মেরে রুইকে মাটিতে ফেলে দেয়। এরপর নিং বলে, তুমি তাহলে সেই স্পাই যাকে ঝাউ সারা শহর জুড়ে খুঁজে বেড়াচ্ছিল? এদিকে তো রুই নিজের পরিচয় ফাঁস হয়ে যাচ্ছে দেখে নিংয়ের সামনে দুর্বল অসহায় মেয়ের মতো অভিনয় করা শুরু করে দেয়। রুই বলে, না না,
আমি আনরাজ্যের স্পাই নই, আমি তো একজন সাধারণ ডান্সার। গতকাল আমার সঙ্গীরা অনুষ্ঠানে নাচ গান করতে গিয়েছিল, কিন্তু ওদের মধ্যে কেউই আর ফিরে আসেনি। এরপর লিউদাও হলের কর্মচারীরা একাডেমিতে এসে আমাকে জোর করে ধরে নিয়ে যায় আর অত্যাচার করা শুরু করে। আমি কোনো মতে নিজের জীবন বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে এসেছি। এসব শুনে লিউ রুইকে সাহায্য করতে চায় আর ওকে ধরে মাটি থেকে উঠায়। তখন ও বলে, বস, ও স্পাই হতে পারে না, কারণ ওর শরীরে তো কোনো শক্তিই নেই, আপনি নিজে চাইলে দেখতে পারেন। নিং তখন ওর হাত ধরে বুঝতে পারে যে ও আসলেই অনেক দুর্বল। এই জিনিসটা হয়েছিল মূলত রুইয়ের নেওয়া সেই অ্যান্টিডোটের কারণে। রুই এত ঝামেলার মধ্যে অনেক ক্লান্ত হয়ে যায় আর রিং এর কাঁধে মাথা রেখে অজ্ঞান হয়ে পড়ে। আর তাই দেখে লিউ বলে, দেখেছেন বস, মেয়েটা তো ভয়ে অজ্ঞানী হয়ে গেল। এর পরের দৃশ্যে আমরা প্রিন্স দানিয়ানের বাসা দেখি। সেখানে হেভেন পাথের একজন সৈন্য যুদ্ধের ময়দান থেকে বেঁচে ফিরে আসে আর প্রিন্সকে বলে, ইয়োর হাইনেস, আমাদের রাজা এখনো বেঁচে আছে, আমি নিজের চোখে দেখেছি, কিন্তু আমি কিছুই করতে পারিনি। আন রাজ্যের মার্কিউস চাংচিং রাজাকে বন্দি করে নিয়ে গেছে, আর সে বলেছে রাজাকে মুক্ত করতে হলে 1,00,000 টিল স্বর্ণ আন রাজ্যে পাঠাতে হবে, কিন্তু শর্ত হলো একজন প্রিন্সকেই তা নিয়ে যেতে হবে। এটা শুনে প্রিন্স দানিয়ান বলে, তার মানে ওরা আমাকে টার্গেট করছে। আমরা যদি আন রাজ্যের কোষাগার থেকে এতগুলো স্বর্ণ তাদের দিয়ে দেই, তাহলে আমাদের রাজ্যের অনেক ক্ষতি হয়ে যাবে। তাছাড়া সোনা পাওয়ার পরও যদি ওরা আমাকে আর রাজাকে না ছাড়ে, তাহলে তো ইউ রাজ্য নেতৃত্বহীন হয়ে পড়বে, আর এই রাজ্য দখল করা ওদের জন্য সহজ হয়ে যাবে। এসব কথা বলে সে খুব চিন্তায় পড়ে যায়। তখন সে ওই সৈন্যটাকে আদেশ দেয় যে সে যেন পরের দিন রাজদরবারে এই সব কথা প্রকাশ করে দেয়। এরপর আমরা দেখি রুইয়ের জ্ঞান ফিরে এসেছে আর নিং ওকে দেখে বলে, আমি অলরেডি তোমার ব্যান্ডেজ পাল্টে দিয়েছি, তুমি দেখে এখন সুস্থ, তোমার জামা কাপড় গুছিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। রুই তখন বলে, তুমি আমার ব্যান্ডেজ পাল্টে দিয়েছো, তাহলে কি তুমি আমার সবকিছু দেখে ফেললে? এটা শুনে নিং বলে, তুমি না একজন বাইচু, আমার সামনে তো সৎ আর ভালো হওয়ার নাটক করো না, তোমার অভিনয় একদমই ভালো না। তখন রুই ভাবে, এই লোক তো অনেক চালাক, ওর বিশ্বাস জিততে হলে আমাকে আরো বেশি করে নাটক করতে হবে। এরপর উঠানে চলে আসে আর নিংকে কান্নার স্বরে বলে, আমাকে প্লিজ এখান থেকে বের করে দিও না, বাইরে পচা লোকগুলো ওত পেতে আছে, আমি তো একটা নিরীহ মেয়ে, আমি এখান থেকে বের হয়ে এক মুহূর্তও বেঁচে থাকতে পারবো না। কিন্তু নিং ওর এইসব কথায় গলে না। সে রুইকে বলে, তোমার মধ্যে তো একটুও শক্তি নেই, তারপরও তুমি লিউদাও হলে লোকেদের হাত থেকে পালিয়ে এসেছো। কোনো সাধারণ মেয়ের পক্ষে তো এই কাজ করা সম্ভব না, তুমি নিশ্চয়ই একজন বাইচু, তাই না? তখন রুই মুখ ফুসকে বলে ওঠে, না, বিশ্বাস করো, আমি স্কারলেট গার্ডের বাইচু নই। আর এখানেই রুই ভুল করে বসে, কারণ স্কারলেট গার্ডই হলো আন রাজ্যের স্পাই সংগঠন, যার সবচেয়ে নিচু শ্রেণীর নাম বাইচু। কিন্তু নিং একবার ওই কথা রুইকে বলেনি। তাই নিং ওকে তখন বলে, আমি সত্যিই তোমাকে বিশ্বাস করতে চাই, কিন্তু তুমি জানো যে বাইচুরা স্কারলেট গার্ডের অধীনে কাজ করে, তাহলে তোমাকে আমি কিভাবে বিশ্বাস করি বলো? দরজা ওখানে আছে, তুমি প্লিজ ওখান থেকে বের হয়ে চলে যাও। কিন্তু রুই সেখান থেকে কোনো মতেই যাবে না। তাই নিং ওর ঘাড়ের উপরে ক্ষতস্থানে জোরে চাপ দিয়ে বলে, তুমি এখনো এখান থেকে যাবে না? রুই বলে, না, তুমি যদি আমাকে মেরেও ফেলো আমি তাও এখান থেকে যাব না। লিংলং আমাকে বলেছিল স্কারলেট গার্ডের হয়ে কাজ করতে, কিন্তু আমি তখন না বোঝার ভান করেছি। এটা কি আমার দোষ যে আমার স্মৃতিশক্তি এত ভালো? তখন নিং ওকে বলে, তাই নাকি? তুমি কোনো ট্রেনিং ছাড়াই আমার হাতে এতক্ষণ ব্যথা সহ্য করে বেঁচে আছো, তুমি বাইরে গেলেও বেঁচেই থাকবে। এসব কথা শুনে রুই কান্নার স্বরে বলে ওঠে, কে বলেছে আমি কোনো ট্রেনিং পাইনি? মিউজিক একাডেমির লোকজন আমাকে প্রায় ভেজা চাবুক দিয়ে মারতো। তোমার লিউদাও হল আমাকে নানানভাবে টর্চার করেছে। এই সব কিছু এখনকার থেকে অনেক বেশি যন্ত্রণাদায়ক ছিল, কিন্তু তা যতই কষ্টের হোক না কেন আমি সহ্য করে নেব, কারণ আমি মরতে চাই না। ওর এই কথাগুলো শুনে নিং কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, আর এই সুযোগেই রুই ওর হাতে কামড় বসিয়ে দেয়। তখনই ওখানে লিউ চলে আসায় নিং আর ওকে কিছু বলে না। লিউ রুইকে বলে, তুমি চিন্তা করো না, আমি বসকে রাজি করাবো যেন তোমাকে এখানে থাকতে দেয়। যেমন কথা তেমন কাজ। লিউ গিয়ে নিংকে অনেক রিকোয়েস্ট করে যেন রুইকে এখানে থাকতে দেয়, আর নিংও এবার রাজি হয়ে যায়। এরপর নিং যায় আবার রুইয়ের সাথে দেখা করতে, আর ওকে দেখেই তো রুই কান্নাকাটির নাটক শুরু করে দেয়। নিং তখন বলে, থাক, আর আমার সামনে অভিনয় করতে হবে না, আমি তোমাকে এখানে থাকতে দিব, কিন্তু তার বদলে তোমাকে বাসার সব কাজ করতে হবে। ওষুধ টষুধ খেয়ে দেখি তুমি এখন ভালোই সুস্থ, তাহলে যাও কাজে লেগে পড়ো, আমরা এখন বাইরে যাচ্ছি, এসে যেন গরম গরম খাবার পাই। আর এদিকে রুইও তো সবকিছুতেই এক কথায় রাজি। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই রাজদরবারে সবাই আলোচনা করছে যে আন রাজ্যে কাকে পাঠানো যায়, কারণ ওরা যদি সোনাদানা নিয়ে রাজা আর প্রিন্সকে বন্দি করে রেখে দেয় তাহলে তো মহাবিপদ। তাই তারা ভাবছিল যে প্রিন্স দানিয়ানকে না পাঠিয়ে অন্য কোনো প্রিন্সকে পাঠানো যায় নাকি। কিন্তু দানিয়ান ছাড়া তাদের আর একজন প্রিন্স ছিল, কিন্তু তার আবার পায়ে সমস্যা, আর এই দুইজন প্রিন্সই কিন্তু রাজার ভাই। এদিকে আমরা দেখতে পাই হাইকোর্টের বাইরে থেকে কেউ একজন কান পেতে সব কথা শুনছিল, আর সে হলো এ রাজ্যের প্রিন্সেস ইয়ান। ওকে একজন প্যালেস গার্ড সরিয়ে নিয়ে এসে বলে, ইয়োর হাইনেস, আপনি তো একজন প্রিন্সেস, আপনি কেন এরকম কর্মচারীর বেশি লুকিয়ে রাজদরবারের কথা শুনছেন? তখন প্রিন্সেস বলে, রাজার জন্য আমার অনেক চিন্তা হচ্ছিল, তাই এখানে এসেছি। তাছাড়া তুমি আর নিং ভাইয়া বাদে কেউই তো আমাকে এই রাজ্যের বৈধ প্রিন্সেস বলে মনেই করে না।
আসলে প্রিন্সেসের মা একজন নিচু বংশীয় মহিলা হওয়ায় রাজপরিবারে তাকে বেশি গুরুত্ব দেওয়া হতো না, কিন্তু নিং প্রিন্সেসকে নিজের বোনের মতো আদর করত আর ওকে প্রিন্সেসের মতোই সম্মান করত। প্যালেস গার্ড তখন প্রিন্সেসকে সান্ত্বনা দিয়ে বলে, আসলে আপনি অন্য প্রিন্সেসদের তুলনায় অনেক সুন্দর, তো তাই সবাই আপনাকে হিংসা করে। এ কথা শুনে প্রিন্সেস ইয়ান বলে, সত্যি? তাহলে তুমি কেন আমাকে বিয়ে করছো না? এখান থেকেই আমরা বুঝতে পারি প্রিন্সেস ইয়ান আর ওই প্যালেস গার্ড একে অপরকে ভালোবাসে, কিন্তু একজন প্যালেস গার্ড তো নিম্ন শ্রেণীর কর্মচারী মাত্র, তাই তার পক্ষে প্রিন্সেসকে বিয়ে করা সম্ভব না। তবে যদি প্রিন্সেস ইয়ানের নামে অন্য রাজকুমারীদের মতো অনেক জমি জমা আর শহর থাকে, তাহলে সে নিজের ইচ্ছা মতো যে কোনো কাউকে বিয়ে করতে পারবে। আর এই কথাগুলোই প্যালেস গার্ড প্রিন্সেসকে জানায়। এদিকে রাজদরবারে এসে হাজির সেই দ্বিতীয় প্রিন্স, যার পায়ে সমস্যা। সে এসে দানিয়ানকে অনুরোধ করতে থাকে যেন তাকেই আনরাজ্যে পাঠানো হয়, কিন্তু দানিয়ান তো এতে রাজি না, কারণ এই প্রিন্স এমনিতেই অসুস্থ, আর তাকে যদি ওখানে পাঠানো হয় তাহলে কাজের কাজ তো কিছু হবেই না, উল্টো ওরা আরো বিপদে পড়বে। এদিকে খবর পৌঁছে যায় রানীর কাছে। রানীও দ্বিতীয় প্রিন্সের জন্য চিন্তায় পড়ে যায়, কারণ তাকে বাঁচাতে গিয়েই প্রিন্সের পায়ের আজ এই অবস্থা। তখন রানী ভাবে যে রাজার কিছু দূরসম্পর্কের আত্মীয় এখনো বেঁচে আছে, ওদের মধ্যে কাউকে ধরে নিয়ে সে প্রিন্স ঘোষণা করে আনরাজ্যে পাঠানো যায়। কিন্তু প্রশ্ন হলো, এত ঝুঁকি নিয়ে কাজ করবে কে? তখন রানী বলে, এ কাজের জন্য আমি অনেকগুলো শহর উপহার হিসেবে রাখবো, তাই লোভে পড়ে কেউ না কেউ তো রাজি হয়েই যাবে। সে সময় রানীর পাশে দাঁড়িয়েছিল প্রিন্সেস ইয়ান। রানীর কথা শুনে প্রিন্সেস বুঝতে পারে যে সে যদি প্রিন্স সেজে আনরাজ্যে যায় তাহলে সে যা চাবে রানী তাকে তাই দেবে, আর তার পছন্দের মানুষকেও সে বিয়ে করতে পারবে। তাই সে রানীর সহায়তায় ইউরাজ্যের তৃতীয় প্রিন্স সেজে রাজদরবারে উপস্থিত হয়, আর প্রিন্স দানিয়ানকে অনুরোধ করে তাকে রাষ্ট্রদূত হিসেবে পাঠানোর জন্য। প্রিন্স তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি জানো এই কাজটা কতটা ঝুঁকিপূর্ণ? প্রিন্সেস বলে, হ্যাঁ আমি জানি, কিন্তু মহারাজ তো আমারও ভাই, আমি তাকে বাঁচাতে চাই। এদিকে রাজদরবারের সবাই বুঝতে পারে যে এটা আসলে প্রিন্সেস, কিন্তু তারাও এমন এক বিপদে পড়েছে যে সেখান থেকে বাঁচতে তারা প্রিন্সেসকেও শত্রু রাজ্যে পাঠাতে সংকোচ বোধ করছে না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় যে রাজকুমারীকেই পাঠানো হবে 1,00,000 টিল স্বর্ণমুদ্রা দিয়ে রাজাকে ছাড়িয়ে আনার জন্য। রাজদরবার থেকে বেরিয়ে আসার পরে সেই প্যালেস গার্ড প্রিন্সেসকে জিজ্ঞাসা করে, ইয়োর হাইনেস, আপনি এই কাজ কেন করলেন? আনরাজ্যের মানুষ যদি বুঝে যায় যে আপনি নকল প্রিন্স তাহলে তো তারা আপনাকে মেরে ফেলবে। তখন প্রিন্সেস বলে, আমি যদি আমার ভাইকে ঠিকঠাক মতো ফিরিয়ে আনতে পারি তাহলে সবাই আমার বোনের থেকেও আমাকে বেশি সম্মান করবে, আর আমি তোমাকে বিয়ে করতে পারবো। সত্যি বলতে আমারও অনেক ভয় লাগছে, কিন্তু আমি আর এই রাজপ্রাসাদের অবহেলিত প্রিন্সেস হয়ে থাকতে চাই না। একজন রাজকুমারী হয়েও একটু ভালোবাসা আর সম্মানের আশায় প্রিন্সেসকে নিজের জীবন বাজি রাখতে দেখে সেই প্যালেস গার্ডও অনেক ইমোশনাল হয়ে যায়। ওদিকে আমরা দেখতে পাই নিং এবং লিউ বাইরে থেকে ফিরে আসে, আর রুই একদম ভালো মেয়ের মতো ওদের জন্য খাবার রান্না করে আনে। এরপর ওরা খাওয়া শুরু করলে রুই নিংকে দুষ্টুমি করে বলে, তুমি যে আমার রান্না করা খাবার খাচ্ছ, তোমার ভয় লাগছে না যে আমি যদি এতে বিষ মিশিয়ে দেই? তখন নিং ওর হাতে থাকা বানটা রুইয়ের মুখে ঢুকিয়ে দেয় আর বলে, না এখন আর কোনো ভয় নেই। এরপর লিউ রুইকে তাদের সাথে বসে খেতে বলে, কিন্তু নিং বারবার রুইকে খোঁচা মেরে কথা বলছিল, এটা দেখার জন্য যে রুই কিভাবে রিয়াক্ট করে। তখন রুই বিরক্ত হয়ে নিং এর সামনে থেকে সবগুলো বান সরিয়ে নিয়ে তাকে শাকসবজি খেতে দেয়, আর সেগুলো একেবারেই বাজে ছিল। এরপর রুই সেখান থেকে উঠে চলে যায়। তখন লিউ নিংকে বলে, আপনি রুইয়ের সাথে এমন করছেন কেন? এর উত্তরে নিং বলে, আমি তো ওকে পরীক্ষা করে দেখছিলাম, ও যদি আমার এতটুকু অপমানও সহ্য করতে না পারে তার মানে ও কোনো সাধারণ ডান্সার না, আর বাইচু হিসেবে মনে হয় খুব বেশি দিন কাজ করেনি। তার কিছুক্ষণ পরেই একটা মেয়ে নিংয়ের সাথে দেখা করতে আসে। এই মেয়েটার সাথে নিংয়ের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ও ঝাউজির চক্রান্তে জেলে যাওয়ার পর তা বাতিল হয়ে যায়। মেয়েটাকে দেখে বোঝাই যাচ্ছিল যে সে নিংকে এখনো পছন্দ করে। ও নিংকে দেখে বলে, নিং তুমি সত্যি বেঁচে আছো? তুমি কি কোথাও আঘাত পেয়েছো? আমি তোমার কথা শোনার সাথে সাথে এখানে দৌড়ে চলে এসেছি। কিন্তু নিং ওর কথায় সেরকম রিয়াক্ট করে না। এসব কিছু রুই আড়াল থেকে দেখছিল। তারপরও দৌড়ে গিয়ে নিংয়ের হাত ধরে খুব আদরের স্বরে বলতে থাকে, নিং তুমি আমাকে কখন শপিংয়ে নিয়ে যাবে? আর তোমার সামনের এই মেয়েটাকে? রুইয়ের এমন আচরণ দেখে নিং তো পুরোই অবাক, আর ওই মেয়েটাও অনেক বিব্রত বোধ করতে থাকে। তখন নিং রুইকে ওর কাজিন হিসেবে মেয়েটার সাথে পরিচয় করিয়ে দেয় আর বলে, ও আমার পুরনো প্রতিবেশী। ওদের দুজনের এমন ঘনিষ্ঠতা দেখে মেয়েটা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তখন রুই নিংকে বলে, তোমার ওই প্রতিবেশী তো আমাকে দেখে ফেললো, ও যদি কাউকে আমার ব্যাপারে বলে দেয় তাহলে তো সবাই সন্দেহ করবে যে তোমার একটা স্পাই কাজিন আছে। এটা শুনে নিং বলে, তোমার মাথার মধ্যে সারাক্ষণ দুষ্টু বুদ্ধি ঘুরতে থাকে তাই না? বলো তুমি কি চাও? তখন রুই বলে, তুমি কোনো মতে আমাকে এই শহর থেকে বাইরে নিয়ে যাও, এরপর আমি এখান থেকে চলে যাব, আর কখনো তোমাকে বিরক্ত করব না। নিং পরদিনই ওকে শহরের বাইরে নিয়ে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এদিকে লিউ দোকান থেকে বের হওয়ার পথে ঝাউজির অ্যাসিস্ট্যান্ট আর ওই মুখোশ পরা লোকটাকে কথা বলতে শোনে। তাদের কথা শুনে লিউ বুঝতে পারে যে এরা একসাথে হাত মিলিয়ে আনরাজ্যের সব স্পাইকে মেরে ফেলেছে, আর ওরা এখন সেই পালিয়ে যাওয়া স্পাইকে খুঁজতে বিভিন্ন জায়গায় জাল বিছিয়ে রেখেছে। এসব শুনে লিউ দৌড়ে নিং এর কাছে যায় আর ওকে সব জানিয়ে দেয়। নিং অনেকটা অবাক হয়ে বলে, আমি যখন দায়িত্বে ছিলাম তখন আনরাজ্যের স্পাইরা তো ভালো মতোই লুকিয়েছিল, হঠাৎ করে সবাই মারা পড়লো, তার মানে নিশ্চয়ই ভিতরের কেউ তাদের ধোঁকা দিয়েছে। তখন লিউ বলে,
আচ্ছা বস, রুই যদি সত্যিই স্পাই হয় তাহলে আমরা কি করব? কিন্তু নিংয়ের এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ও বলে, আমরা তো এখন আর লিউদাও হলের সদস্য না, তাই রুই স্পাই কিনা এতে আমাদের কিছুই যায় আসে না। কালকে আমরা ওকে শহর থেকে বাইরে বের করে দিয়ে আসবো আর ও সেখান থেকে চলে যাবে। পরের দিন ওরা শহর থেকে বের হয়ে যায় আর রুইকে বিদায় জানায়। তারা যখন ফেরত আসছিল তখন লিউদাও হলের বেশ কিছু সদস্য তাদের উপর আক্রমণ করে বসে। এরপর ওদের মধ্যে দুর্দান্ত একটা ফাইট হয়, কিন্তু এর মধ্যেই লিউ আহত হয়ে যায় আর দূর থেকেই মারামারির শব্দ রুই শুনতে পায়। এরপর যখনই ওরা লিউকে মারতে আসবে, রুই ওদের সামনে এসে হাজির হয় আর ফাইট করতে শুরু করে। ওকে এভাবে ফাইট করতে দেখে লিউ আর নিং দুজনেই তো অবাক, কারণ রুই কিছু গাছের পাতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে সবাইকে একে একে মেরে ফেলছিল। রুই যে মার্শাল আর্টে পারদর্শী এটা ওর ফাইটিং দেখে খুব ভালো মতোই বোঝা যাচ্ছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওদেরকে চারদিক থেকে ঘিরে ফেলা হয় আর তখনই সেখানে এসে উপস্থিত হয় প্রাইম মিনিস্টার। আর এর সাথে সাথেই প্রথম পার্টের গল্প শেষ হয়ে যায়। তো এই গল্পটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী পার্ট আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা যদি গল্পটা পুরো দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরের পার্টে।